হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা মে মাসের সাফল্য ম্যাগাজিন থেকে বিভিন্ন প্র্যাকটিস সেট সলভ করেছি। আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে ডাব্লিউপি মেন প্র্যাকটিস সেট থেকে অঙ্কের সমাধান করব। ঠিক আছে, যেটা তোমরা 105 নম্বর পেজে পেয়ে যাবে। আর ক্লাসের ফুল পিডিএফ অর্থাৎ পুরো সাফল্য ম্যাগাজিনের পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। এই অঙ্কের ক্লাসের পরে আমরা জিকেটাও কিন্তু সমাধান করছি। এর আগে আমরা পিএসসি সলভ করেছি, পিএসসি প্র্যাকটিস সেট, সেটা ম্যাথ এবং জিকে। তারপর কেপি প্রিলি আমরা প্র্যাকটিস সেটের অঙ্কের সমাধান করেছিলাম, তারপরে আমরা জিকেরও সমাধান করেছিলাম। ঠিক আছে, ম্যাথ এবং জিকে দুটোই সলভ করছি। চলো আজকের ক্লাসটা শুরু করি। কোশ্চেন 26, মানে এটাই আমাদের ফার্স্ট কোশ্চেন, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হলে এক্স কিউব প্লাস 3xy প্লাস ওয়াই কিউব সমান কত। এই অঙ্কগুলো আগের প্র্যাকটিস সেটে ছিল কিংবা কাছাকাছি কোনো একটা প্র্যাকটিস সেটে ছিল। এটার উত্তর হবে কত? 1। সুতরাং যদি তোমরা এই রেগুলার প্র্যাকটিস সেটের ক্লাসগুলোতে যদি তোমরা রেগুলার ক্লাস করে থাকো, তাহলে এই অঙ্কগুলোর কোনো অসুবিধা হবে না, অর্থাৎ সমাধান করতে পারবে। দেখো এই অঙ্কটা কি করে 1 হবে, যে এক্স প্লাস ওয়াই এইটা ইকুয়াল টু হচ্ছে 1। এবার এইদিকে আমাদের কি আছে? কিউবের গল্প আছে, কিউব আছে, সুতরাং আমরা এদিকেও কিউব রাখবো। এবার আমাদের মনের মতন অঙ্ক করলে হবে না, এইদিকে সব কিছুর একটা নিয়ম আছে, অর্থাৎ এইদিকে সমানের এইদিকে কিউব রেখেছি, মানে আমাদের এদিকেও কিউব রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে এ কিউ এ প্লাস, এটাকে যদি এক্সটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কি? এটার হোল কিউবের ফর্মুলা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy, আর ব্যাকেটা হবে কি এক্স প্লাস ওয়াই। এটা ইকুয়াল টু হচ্ছে 1, 1-এর কিউব 1 হয়। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy, আর এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত? দেখো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 1, তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কত লিখবো? 1 লিখবো। এটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এটার সাথে 1 গুণ করলে কত হবে? এই 3xy হবে। এটাই ইকুয়াল টু কত পেলাম? 1 পেলাম। ঠিক আছে, যেটা আমাদের, তাহলে এটার ভ্যালু কত পাবো? 1 পাবো। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার পুত্র কাজটির সঙ্গে তিনি ও তার পুত্র কাজটি একসঙ্গে 3 দিনে শেষ করতে পারে। তার পুত্র একা কত দিনে কাজটা করতে পারবে? তাহলে ব্যক্তিটাকে এ ধরলাম, তাহলে তিনি অর্থাৎ নিজে ব্যক্তিটা প্লাস তার পুত্রটাকে আমরা বি ধরলাম। ঠিক আছে, তাহলে এ অর্থাৎ একজন ব্যক্তি কত দিনে কাজটা করতে পারে? 5 দিনে। আর তার পুত্রকে যখন সঙ্গে নিচ্ছে, অর্থাৎ এ প্লাস বি মিলে কাজটা কত দিনে করছে, মানে তিনি ও তার পুত্র কাজটা করছে কত দিনে? 3 দিনে। টোটাল কাজের এফিসিয়েন্সি কত? টোটাল কাজের এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 5-এর লসাগু হচ্ছে 15 ইউনিট। তাহলে ব্যক্তিটি একাই কত ইউনিট কাজ করবে? 5কে 15কে 5 দিয়ে ভাগ করো, অর্থাৎ 3 5-এ 15, আর এদিকে হচ্ছে 3 5-এ 15। দেখো ব্যক্তিটা যদি 3 ইউনিট কাজ করে, তাহলে ছেলেটি নিশ্চয়ই 2 ইউনিট কাজ করবে, কারণ 3 আর 2 যোগ করেই তো এখানে আমাদের 5 হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পুত্রটা আমাদের কত ইউনিট করে কাজ করবে? 2 ইউনিট করে কিন্তু কাজ করবে। কোশ্চেনে চেয়েছে পুত্র একা কত দিনে কাজটি শেষ করবে। টোটাল কাজের এফিসিয়েন্সি হচ্ছে 15 ইউনিট, আর 15 ইউনিট করে 2 ইউনিট করে তার পুত্রের এফিসিয়েন্সি, তাহলে 15 ইউনিটের কাজটা 2 ইউনিট করে 7 দুগুণে 14, 1/2, 7 পূর্ণ 1/2 দিনে কিন্তু শেষ করবে তার পুত্রটি। ঠিক আছে, অপশান সি। একটি পাইপ 12 ঘন্টায় সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে, তাহলে একটা পাইপ পূর্ণ করতে পারে, আর অপর পাইপ 48 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা খালি করতে পারে। দুটি পাইপ একসঙ্গে খোলা হলে সম্পূর্ণ খালি চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? তাহলে প্রথম নলটা কি করছে? পূর্ণ করছে, তাহলে এ নলটা 12 ঘন্টায় একটা ট্যাঙ্কি জল পূর্ণ করতে পারে। অপর নলটা খালি করছে, তাহলে বি নলটা ধরলাম খালি করছে, তাহলে এখানে মাইনাস লিখে রাখছি। কত ঘন্টায়? 48 ঘন্টায়। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে? 12 আর 48-এর এলসিএম, অর্থাৎ এখানে আমাদের 48 ইউনিট হবে। তাহলে 48 ইউনিট যদি হয়, তাহলে এ নলের ক্যাপাসিটি কত হবে? 4 12 48, আর এদিকে 48কে 48। কোশ্চেন বলছে দুটি পাইপ একসঙ্গে যদি খোলা হয়, তাহলে এ নল
আর এদিকে এ নল তো পূর্ণ করবে আর বি নল খালি করবে মানে মাইনাস করে দাও। তাহলে এ নল 4 ইউনিট করে পূর্ণ করবে আর বি নল আবার 1 ইউনিট করে বের করে দেবে। তাহলে টোটাল কত ইউনিট করে পূর্ণ হচ্ছে? 4 ইউনিট করে ঢুকছে জল, আবার 1 ইউনিট করে বের হয়ে যাচ্ছে, মানে 3 ইউনিট করে জল তার পূর্ণ হচ্ছে। তাহলে 3 ইউনিট করে এই 48 ইউনিটের ট্যাঙ্কটা তার কতদিন সময় লাগবে? তাহলে 3 × 48, 16 দিন, কিন্তু দিন নয়, এখানে ঘন্টাতে যখন পুরোটা আছে তাহলে 16 ঘন্টা তার কিন্তু সময় লাগবে পূর্ণ হতে। অপশান এ। 120 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে এখানে টাইম আমাদের চেয়েছে। আর দুটো ট্রেনের, প্রথম ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হবে? টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে, যদি দুটো ট্রেন বা একটা ট্রেন একটা ব্রিজ দেওয়া থাকতো তাহলে তাদের দৈর্ঘ্যের যোগফলটা হয়ে যেত টোটাল ডিস্টেন্স। তাহলে এখানে 120 মিটার দৈর্ঘ্যের ট্রেন আর একটা হচ্ছে 230 মিটার দৈর্ঘ্যের ট্রেন, অর্থাৎ 350 মিটার টোটাল দৈর্ঘ্যটা হয়ে যাবে। ঠিক আছে, 350 মিটার। এবার তাদের স্পিড, ট্রেনের স্পিডটা বলা আছে কত? স্পিড বলা আছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্পিড হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু আমাদের প্রতিটা মিটারে দেওয়া আছে, উত্তরও সেকেন্ডে চেয়েছে। তাহলে কি করব আমরা? এই 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে গেল আমাদের মিটার প্রতি সেকেন্ড, মানে কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, এবার 5/18 দিয়ে গুণ করলাম, সেটা হয়ে গেল মিটার প্রতি সেকেন্ড। 5 দিয়ে কাটা দাও, 5 × 18 = 90, তাহলে স্পিড হলো কত? 25 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল স্পিড। এবার টাইম চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আছে, অর্থাৎ টোটাল দূরত্বটা, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 350 মিটার, বাই গতিবেগ কত? 25 মিটার, অর্থাৎ 25টাকে ওই প্রথমে যেরকম ছিল 5 × 5, এটা করে নাও। তাহলে 5 দিয়ে 5 × 7 = 35, 5 × 14 = 70। ঠিক আছে, তাহলে 14 সেকেন্ড হয়ে যাবে, এটার আমাদের সঠিক অ্যান্সার। এখানে টাইম চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে এটাকে কেটে কত হলো? 14 সেকেন্ড, যেটা আমাদের অপশান ডি। A অনুপাত B 2:3, BC CD এইভাবে দেওয়া আছে, আমাদের A আর D চেয়েছে। তাহলে প্রথমে 2:3 লিখলাম, তারপরে কত? BC বলা আছে কত? 4:5। ঠিক আছে, 4:5, আর CD বলা আছে 6:7। শুধু আমাদের একটা খেয়াল রাখতে হবে, পুরোপুরি অঙ্ক মানে না দেখে করলে হবে না, শুধু আমাদের দেখতে হবে। দেখো A B আছে, এখানে আমাদের BC থেকে শুরু হতে হবে, BC। এবার কোশ্চেনে পরীক্ষাতে হয়তো BC এর জায়গায় এখানে দিয়ে দিল D আর C, তখন তোমাকে কি করতে হবে? প্রথমে C আনতে হবে, মানে এটা যেখানে শেষ হচ্ছে এখানে যেন শুরু হয় CD, তবেই এই নিয়মটা সাজালে হবে। তাহলে AD গুণ আমাদের A, অর্থাৎ প্রথমটা আর শেষেরটা বের করার নিয়ম কি? প্রথমটার 3টের সাথে গুণ করলে প্রথমটা পেয়ে যাব, শেষ 3টে গুণ করলে আমরা শেষেরটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে, এখানেই আমরা একটু কাটাকুটি করে নিই। 3 দিয়ে 3 × 2 = 6 যাবে, আর কাটাকুটি যাবে না, 4 × 8, 8 × 2 = 16, অনুপাত কত? 5 × 7 = 35। তাহলে এটা হয়ে গেল A আর এটা হয়ে গেল D। ঠিক আছে, A অনুপাত D 16:35। দুটি সংখ্যার অনুপাত যথাক্রমে 4:5। প্রতিটি সংখ্যাকে 25 করে কমানো হয়, তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় 3:4। দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যাটাকে আমরা একটাকে 4x ধরলাম, একটাকে 5x ধরলাম। ঠিক আছে, দুটো সংখ্যা। এবার বলা আছে প্রতিটি সংখ্যা থেকেই 25 করে কমানো হয়, তাহলে প্রথম সংখ্যা থেকেও 25 কমিয়েছে, দ্বিতীয় সংখ্যা থেকেও 25 কমিয়েছে। এবার 25 কমিয়ে অনুপাতটা হচ্ছে কত? 3:4। এটাই আমাদের অঙ্ক। তাহলে এখানে 4x - 25 তলায় কত? 5x - 25, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে ওপরে 3 তলায় 4। কোনাকুনি যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে 4 × 4 = 16x মাইনাস হচ্ছে 4 × 25 = 100, এটা ইকুয়াল টু হচ্ছে 3 × 5 = 15x, আর এদিকে হচ্ছে মাইনাস 3 × 25 = 75। একদিকে এক্সগুলোকে করে নাও, তাহলে এদিকে 16x ছিল প্লাস 15xটা সমানের এদিকে গেলে হবে মাইনাস 15x, তাহলে 16x ছিল মাইনাস 15x এলো,
আর এইদিকে ছিল -75 এদিকে আছে, আর -100টা সমানের এদিকে গেলে হবে +100। 16 থেকে 15 মাইনাস করলে হবে একটা এক্স, এটা ইকুয়াল টু কত? এবার দেখো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস হবে কি হবে? 100 থেকে 75 আমাদের মাইনাস করতে হবে, তাহলে কত হবে? 25 হলো। এবার দেখো বড়টার আগে যা সাইন থাকবে সেটাকে আমরা বসাবো, তাহলে 100 হচ্ছে বড়, 75 আর 100-র মধ্যে 100 হচ্ছে বড়, আর 100-র আগে আছে প্লাস সাইন, সুতরাং এখানে আমরা প্লাস সাইন বসাবো। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম? 25 পেলাম। এবার এখানে বলা আছে দ্বিতীয় সংখ্যাটির মান কত, তাহলে দ্বিতীয় সংখ্যা কোনটা আমাদের? 5x হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তাহলে এখানে 5x হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তাহলে 5 ইন্টু এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 25, তাহলে 5 25 125, এটাই হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এবার এখানে এইভাবেও বলতো যে বড় সংখ্যা কোনটা হবে কিংবা ছোট সংখ্যা কোনটা হবে, শুধুমাত্র এক্সের মানগুলো আমরা পুট করব, ঠিক আছে। যদি বলতো প্রথম সংখ্যা কত হবে, তাহলে 4 ইন্টু এক্স অর্থাৎ কত? 4 ইন্টু এক্স, 4 ইন্টু 25 অর্থাৎ 100 প্রথম সংখ্যাটা। এরপর পরবর্তী কোশ্চেন, যদি 2/3 a ইকুয়াল টু 75% b সমান 0.6 c হয়, তবে a অনুপাত b অনুপাত c সমান কত? তাহলে প্রথমে এই এটাকে এইটার সাথে গুণ করে দিই, তাহলে 2a তলায় 3, তাহলে এটা আমাদের অঙ্কটা সুবিধা হবে। এটা ইকুয়াল টু 75% উঠে কি হয়? তলায় 100 হয়, 25 দিয়ে কাটা দাও 3, 25 দিয়ে কাটা দাও 4, তাহলে 3-এর সাথে b গুণ করলে ওপরে 3b তলায় 4, এটা ইকুয়াল টু, এখানে এই দশমিক উঠাতে গেলে কি করতে হয়? নিচে 10 দিয়ে ভাগ করলাম, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা ছিল, 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 5, তাহলে 3-এর সাথে c গুণ করলে 3c তলায় কত? 5। আমাদের চেয়েছে কি? a অনুপাত b অনুপাত c। এবার এটাকে তুমি যদি বেসিকভাবে করতে যাও তো অনেকটা বড় হয়ে যাবে, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার প্রথমের সাথে আবার তৃতীয়, অতটা আমরা কঠিনে যাব না। এটার আমরা এই যে একটা বেসিক কনসেপ্টের ক্লাস ছিল, সেই ক্লাসের ট্রিক্সটা বলে দেওয়া ছিল এইভাবে। এর মানটা বের করতে হবে, তাহলে এর সাথে যেটা গুণ হয়ে থাকবে, মানে ধরো তোমার যেটা কাছের বন্ধু বা হয়তো তোমার কাছে যেটা থাকবে সেটা তোমার ভালো লাগবে না, অন্যের কাছে যেটা থাকবে সেটা তোমার ভালো লাগবে, ঠিক আছে। এইভাবে আমাদের এই শর্ট ট্রিক্সটা হবে এইরকম, যে তোমার কাছে যেটা আছে তুমি সেটা নিয়ে কোনোদিনই সুখে নয়। তোমার কাছে হয়তো যে ফোনটা আছে তোমার কোনোদিনই ভালো লাগবে না, কিন্তু অপরের কাছে যে ফোনটা আছে তোমাকে সেটা ভালো লাগবে। তাহলে এ আছে, এর কাছে এই কে আছে? 2 আছে, তাহলে তার 2কে ভালো লাগবে না। এই বি এর 3কে ভালো লাগবে, বি এর 3কে ভালো লাগবে, তারপর সি এর 3কে ভালো লাগবে। আর দেখো এই তলায় যেটা আছে 3, এটা কিন্তু এর 3 নয়, এটা কার 3? এটা এই কোনাকুনি এটা গুণ হয়, এটা বি এরও হতে পারে, না হলে সি এর হতে পারে, ঠিক আছে। তাহলে এই 3কেও তার ভালো লাগবে। এবার দেখো এই তলার যে 4গুলো আছে এগুলো কিন্তু এর হয়ে যাবে, 5 এর গুণ হয়ে যাবে, তাহলে এই 4টাও এর হতে পারে, 5টাও এর হতে পারে, তাহলে 4 আর 5 কিন্তু আমরা নেব না। এবার বি এর মানটা কি হবে? বি এর সাথে যেটা যুক্ত হয়ে থাকবে, অর্থাৎ বি এর কাছে যে ফোন থাকবে বি এর সেই ফোন ভালো লাগবে না, এর এই ফোন ভালো লাগবে, অর্থাৎ 2 নম্বর ফোন ভালো লাগবে, সি এর 3 নম্বর ফোন ভালো লাগবে, অর্থাৎ এই মানে এই বি এর কাকে ভালো লাগবে? এ এর কাছে যে আছে অর্থাৎ 2কে ভালো লাগবে, সি এর কাছে যে আছে অর্থাৎ 3কে ভালো লাগবে, আর এই 4টা এরও হতে পারে, না হলে সি এর, তাহলে এই 4টাকেও তার ভালো লাগবে, এই 4টাকেও তার ভালো লাগবে, ঠিক আছে। এবার সি এর কার কার ভালো লাগবে? দেখো সি এর কাছে 3 বসে আছে, তার 3কে ভালো লাগবে না, বি এর 3কে ভালো লাগবে, তার নিজের 3কে ভালো লাগবে না, কিন্তু বি এর 3কে ভালো লাগবে, ঠিক আছে। তারপর এর 2কে ভালো লাগবে, আর এই 5কে ভালো লাগবে, কারণ এটা এরও হতে পারে কিংবা বি এর। এবার প্রতিটার মধ্যে কমন কি আছে দেখো, এখানে একটা 3, এখানে একটা 3, এইখানে একটা সি এর একটা 3, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে? তাহলে এদিকে 3 × 3 = 9, তারপর 4 × 2 = 8,
আর এদিকে হচ্ছে 5 দুগুণে 10, 9:8:10, অপশান ডি। 15টি পেনের ক্রয় মূল্য 10টি পেনের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের শতকরা হার কত? 15টি পেনের ক্রয় মূল্য, তাহলে সিপি সমান কি? সমান বলা আছে 10টি পেনের বিক্রয় মূল্য, তাহলে 10টি এসপি। তাহলে এখানে সিপি বাই এসপি ইকুয়াল টু কত হবে? তাহলে এসপির সাথে কি 10 গুণ হয়ে আছে, তাহলে 10 হবে কি ওপরে, কারণ কোনাকুনি গুণ হয়, আর তলায় হবে 15। বলা আছে লাভ কত? তাহলে এখানে তুমি 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার লাভ কত হবে? 5 টাকা লাভ হবে। পার্সেন্টেজ লাভ বের করো, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে বাই ক্রয় মূল্য কত আছে? 10 ইন্টু 100, তাহলে একটা 0 কেটে দাও, সমান হচ্ছে 50%। একজন অসৎ দোকানদার একটি দ্রব্য ক্রয় মূল্যে বিক্রয় করে, কিন্তু তিনি ক্রেতাকে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, তাহলে তার প্রকৃত লাভ কত? এই লাইনটা হেডলাইন করে রাখো যে ক্রয় মূল্যে সে বিক্রয় করে, ঠিক আছে? 1 কেজির পরিবর্তে এবার কেজিটাকে গ্রামে কনভার্ট করলে কত হবে? 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, আর 1 কেজির পরিবর্তে সে 900 গ্রাম দিয়েছে, ঠিক আছে? 900 গ্রাম দিয়েছে, তাহলে ধরলাম 1 কেজি অর্থাৎ 1000 গ্রামের দাম হচ্ছে 1000 টাকা, 900 গ্রামের দাম হচ্ছে 900 টাকা। তাহলে 1000 টাকার জিনিস সে 900 টাকায় দিয়েছে, মানে তার লাভ কত? তার লাভ হচ্ছে 100 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে? তার প্রফিট হচ্ছে 100 টাকা। এবার প্রকৃত লাভ অর্থাৎ আমাদের পার্সেন্টেজ প্রফিট বের করতে হবে। পার্সেন্টেজ প্রফিট কি হবে? প্রফিট হবে এই প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ প্রফিট। এবার দেখো বাই কি করতে হবে? বাই ক্রয় মূল্য লিখতে হবে। এবার ক্রয় মূল্য কোনটা হবে? এইটা হবে না এটা হবে? দোকানদারের কাছে ক্রয় মূল্য এইটা, কিন্তু সে দোকানদার কি বলছে দেখো, আমি ক্রয় মূল্যেই বিক্রয় করেছি। একটা দোকানদারকে বলছে যে আমি কেনা দামেই বিক্রি করেছি দ্রব্যটা, তাহলে এই 900 টাকায় সে বিক্রি করেছে, ঠিক আছে? সে 900 টাকায় বিক্রি করেছে। 1000 টাকার জিনিস এখানে কি বলছে? 900 গ্রাম দেয়, মানে 1000 টাকার জিনিস সে 900 টাকায় দিয়েছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু ক্রেতা কি ভাবলো? এই আমাকে কেনা দামেই কিন্তু সে বিক্রি করেছে, আমাকে সে কেনা দামে বিক্রি করেছে, মানে এইটাই হয়ে গেল তার কেনা দাম, মানে এইটাতেই সে 900 টাকাতেই কিনে সে 900 টাকাতেই বিক্রি করেছে, এটা ক্রেতাকে বলেছে। তাহলে ক্রেতা ভাবলো এইটাই আমার কাছে ক্রয় মূল্য, মানে 900 টাকায় সে কিনেছে, তাহলে এটা হয়ে গেল ক্রয় মূল্য। তাহলে এখানে এবার 900 টাকাটা তলায় লিখতে হবে, কারণ এই লাইনটা যেখানে বলা আছে তার জন্য আমরা তলায় 900 টাকা লিখলাম, ঠিক আছে? তাহলে এইটাই হয়ে গেল তার ক্রয় মূল্য, ইন্টু পার্সেন্টেজের 100 করে দাও, তাহলে এইদিকে 2 শূন্য কাটা গেল, 9×11=99 ভাগশেষ 1, উপরে 11.1/9%, এটা কিন্তু প্রফিট। 10,530 টাকার 5 বছরের সরল সুদ 6,318 টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে রেট ইকুয়াল টু কি? রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে? তাহলে সুদ কত আছে? 6,318, তাহলে গণিত কত লিখলাম? 6,318, ঠিক আছে? তলায় কত? প্রিন্সিপাল বলা আছে 10,530, ঠিক আছে? 10,530 ইন্টু টাইম কত আছে? 5 বছর, তাহলে ইন্টু হচ্ছে 5 বছর। তাহলে এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10। এবার এগুলো কত দিয়ে কাটা যাবে? 5 3 8 9, এদিকে 6 8 14, আর এদিকে 18 9 দিয়ে কাটা যাবে, তাহলে 9কে 9, তারপর 1 5 9কে 9, আর এদিকে 9 6 7 9 63, আবার এটা 9 দিয়ে কাটা যাবে, তাহলে এখানে 7 9 63 0 9 দুগুণে 18, আবার এটা 7 2 9 9 দিয়ে কাটা যাবে, 7 9 63, 8 9 72, 7 9 63 63, 8 9 72, আর 7 দিয়ে 9 দিয়ে কাটা যাবে, 9কে 9 3 9 27, 6 13 78, তাহলে 6 দুগুণে 12, ঠিক আছে? তাহলে 12% রেট, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কিছু পরিমাণ টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এত টাকা, যদি উভয় ক্ষেত্রেই বার্ষিক সুদের হার 6% হয়, তাহলে টাকার পরিমাণ কত?
আমাদের কিছু দরকার নেই, রেট বলা আছে 6%, 6% উঠে তলায় 100 হয়, 2 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 50, তাহলে 3/50 রেট। টাইম কত বলা আছে, টাইম বলা আছে 2 বছর, তাহলে এখানে তলায় যেটা থাকবে 50, এখানে 2 বছর বলা আছে, তাহলে 50-এর কিউব, সরি এখানে 2 আছে মানে স্কোয়ার, 50-এর স্কোয়ার কত হবে, 50-কে 2 বার গুণ করলে, 2 বছর বলে 2 বার গুণ করলাম, 3 বছর থাকলে 3 বার গুণ করতাম, তাহলে এদিকে 50-কে 2 বার গুণ করলে 2500 হয়। প্রথম বছর কত হবে দেখো, 2500 টাকার রেট কত, 3/50 হারে, তাহলে 3 গণিত মানে 3/50, তাহলে এদিকে কাটা দাও, 5 দিয়ে 5 5 25, 50 3 5 15, প্রথম বছর সুদ হবে 150 টাকা, আবার এই দ্বিতীয় বছর সুদও হবে 150 টাকা, সুদ হবে সেটা হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ, 150 টাকার আবার 3/50 কত হবে, 5 3 15, 3 3 9, তাহলে এদিকে হচ্ছে 9 টাকা। এবার আমাদের এই 9 টাকা হবে আমাদের কি, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। এটা কেন হচ্ছে, কারণ দেখো এই দুটো হচ্ছে কি প্রথম সমান যখন থাকে, প্রথম বছরও সুদ সমান, দ্বিতীয় বছরও সুদ সমান, মানে সেটা আমাদের সরল সুদ হবে, তাহলে এই দুটো হচ্ছে সরল সুদ। আর এই তিনটের যোগফল কি হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদ, তাহলে এই তিনটের যোগফল থেকে এই দুটোর যোগফল যদি মাইনাস করো, মানে তিনটের যোগফল চক্রবৃদ্ধি সুদ থেকে যদি এই দুটোর যোগফল সরল সুদ মাইনাস করো, আমাদের 9 পড়ে থাকবে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে এইটার ভ্যালু কত বলা আছে, 6.48, তাহলে এই 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 6.48, তাহলে 9 ইউনিটের ভ্যালু যদি 6.48 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে তলায় 9টা চলে আসবে। এখানে আমাদের কি চেয়েছে, টাকার পরিমাণ কত, তাহলে এই 2500 টাকা, এটা তো আমাদের অরিজিনাল টাকা নয়, এটা আমরা ধরেছি, তাহলে এখানে এই 2500 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে কি করব, ইনটু 2500, তাহলে এখানে কি করব, দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে নিচে আমরা 1-এর পর দুটো শূন্য দিয়ে ভাগ করব, ঠিক আছে, তাহলে এই দশমিকটা উঠে গেল, তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল, 9 দিয়ে কাটো, 8 4 6 18, 9 দিয়ে কাটা যাবে, 7 9 63, 9 2 18, 72-এর সাথে 25 যদি গুণ করি তাহলে কত হবে, 25 2 50, 25 2 50, সাথে থাকলো 5, 7 25 150, 175, আর এদিকে হচ্ছে 180, তাহলে এদিকে কত হচ্ছে 1800, তাহলে 2500 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 1800, তাহলে এখানে আমাদের আসল কত, 1800 টাকা। একই দিকে ধাবমান দুটি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা ও 22 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে 1 মিনিটে অতিক্রম করতে পারে এবং প্রথম ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটাকে আমরা এক্স মিটার ধরে নিলাম, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কি হয়ে যাবে, এই ধরনের অঙ্ক আমরা প্রথমে একটা করলাম যে টোটাল ডিস্টেন্স কি হবে, যে এদিকে এই দুটো ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের টোটাল ডিস্টেন্স, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল হয়ে যাবে আমাদের টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, এই 125 প্লাস এক্স মিটার, যদি এখানে ব্রিজ থাকতো তবুও যোগ করতাম। এবার রিলেটিভ স্পিড কি বলা আছে দেখো, একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস হয়, তাহলে এখানে 40 থেকে 22 মাইনাস করো, তাহলে কত হবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমাদের মিটারে চেয়েছে উত্তর, এটা আমাদের মিটার, এটাও মিটারে আছে, এটা মিটারে চেয়েছে, তাহলে এটা আমরা মিটারে আনবো, তাহলে এখানে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 5/18 দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে এটা পেয়ে যাব মিটার প্রতি সেকেন্ড। তাহলে এদিকে এই 18 কাটা যাবে, তাহলে 5 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে টাইম বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব হচ্ছে কত 125 প্লাস এক্স, এটা হচ্ছে টোটাল দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ এখানে আমাদের আপেক্ষিক গতিবেগটা মানে দরকার, তাহলে 5 মিটার প্রতি সেকেন্ড বলা আছে। এবার এইটা আমাদের মিনিটে আছে, এটা আমরা কি করলাম, মিটার প্রতি সেকেন্ডে এনেছি, তাহলে এটাকেও আমাদের সেকেন্ডে আনতে হবে, তাহলে 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড, তাহলে 125 প্লাস এক্স এটা ইকুয়াল টু কত, তাহলে 5, এই 5-এর সাথে 60 গুণ করতে হবে, 5 6 30 অর্থাৎ 300, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এই 300 থেকে প্লাস 125 এদিকে গেলে মাইনাস 125 হয়ে যাবে, তাহলে এদিকে 75-এ 200 অর্থাৎ 175 হয়ে যাবে, এটা আমাদের সঠিক অ্যান্সার। যে আরেকটা ট্রেনের যে দৈর্ঘ্য দ্বিতীয় ট্রেনের সেটা হবে 175 মিটার।
কোশ্চেন 38 এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে? এটা কিছুই নয়, প্রথমে এইটাকে স্কোয়ার করে দাও, এটাও স্কোয়ার করে দাও। এরকম প্রথমে আমাদের একটা অঙ্ক ছিল, সেটাকে কিউব করলাম, কিন্তু এখানে আমাদের স্কোয়ারের যেহেতু গল্প তাই এটাকে স্কোয়ার করব। তাহলে এইটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি এক্স এর স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস কি 1/x এর স্কোয়ার, 1/x এর স্কোয়ার, মানে এটা কি হলো এ এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর স্কোয়ার। এটা ইকুয়াল টু কত? 3 এর স্কোয়ার কত হবে? 9। তাহলে এদিকে এই এক্স কাটা গেল, তাহলে এদিকে হচ্ছে এক্স এর স্কোয়ার প্লাস এদিকে 2 গুণিত 1 সমান হচ্ছে 2 প্লাস এদিকে হচ্ছে 1/x এর স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 2 এদিকে গেলে কি হবে? -2 হবে। তাহলে এদিকে আমাদের পড়ে থাকবে কি এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 9 থেকে 2 মাইনাস করলে কত হবে? 7। এবার এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আছে মানে কি এদিকে আবার আমরা স্কোয়ার করে দিলাম, এদিকে আবার আমরা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে এদিকেও এবার আমরা এটা যেমন মান পুট করলাম স্কোয়ার করে, সেটাকে এবার আমরা এটার মান পুট করব, যে এবার এইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এক্সের স্কোয়ার এটা হচ্ছে এ, মানে এটার স্কোয়ার হবে, মানে এটার স্কোয়ারের স্কোয়ার হবে, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ এর স্কোয়ার, এ মানে কি এক্সের স্কোয়ার তার আবার স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু এক্সের স্কোয়ার প্লাস 2ab ইন্টু বি কত? 1/x এর স্কোয়ার প্লাস এদিকে হচ্ছে 1/x এর স্কোয়ারের স্কোয়ার হবে, এটা যেহেতু বি আছে, এটা ইকুয়াল টু কত? 7 এর স্কোয়ার হচ্ছে 49। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে 2 আর 2 অর্থাৎ এই টু দি পাওয়ারে 2 গুণ করলে কত হবে? এক্সের পাওয়ারে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এইটা আর এটা তো কাটা যাবে, এদিকে 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2 প্লাস 1 টু দি পাওয়ার এক্স, এদিকে 1 এর স্কোয়ার তো 1ই হবে, আর এখানে এক্স টু দি পাওয়ার 2 আছে অর্থাৎ স্কোয়ার আছে, আর স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে, এটা ইকুয়াল টু হচ্ছে 49 প্লাস 2 এদিকে গেলে হবে -2। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি 1/x টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু কত? 49 থেকে 2 মাইনাস করলে কত হবে? 47। তাহলে এটাই আমাদের চেয়েছে যে এক্স টু দি পাওয়ার 4 বাই 1/x টু দি পাওয়ার 4 অর্থাৎ 47। কোশ্চেন 39 দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু 117, একটি সংখ্যা 13 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু 117, তাহলে 117টাকে যদি ভাঙি তাহলে কত হবে? দেখো একটা সংখ্যা 13 বলা আছে, তাহলে আর একটা সংখ্যা কত হবে? নিশ্চয়ই 9 হবে, ঠিক আছে, মানে 13-র সাথে 9 গুণ করলে 117 হয়। এবার বলা আছে সংখ্যা দুটির গসাগু, তাহলে এখানে 13 আর 9-এর যদি গসাগু দেখি তাহলে কত হবে? 13 আর 9-এর গসাগু 1 হবে, ঠিক আছে, 1 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর এখানে আমাদের দেখো এখানে বলা আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বলা আছে, তাহলে সংখ্যা দুটির অর্থাৎ এই পরস্পর মৌলিক সংখ্যারই গসাগু চেয়েছে, আমাদের এত কিছু ভাঙার কোনো দরকার ছিল না। এখানে কোশ্চেনে বলা আছে যে পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু, তাহলে ওই সংখ্যা দুটির অর্থাৎ এই মৌলিক সংখ্যা দুটিরই আমাদের গসাগু চেয়েছে, আর পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কী হয়? 1 হয়। দেখে নাও যে 2 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা, মানে 2 আর 5 মৌলিক সংখ্যা, এদের গসাগু কত হবে? 1 হবে। 5 আর 11 মৌলিক সংখ্যা, এদের গসাগু কত হবে? 1 হবে, কারণ দুটি পরস্পর যদি মৌলিক সংখ্যা হয় তবে সেটার আমাদের গসাগু 1 হবে, অপশান ডি। কোশ্চেন 40 256 গণিত 256 মাইনাস 144 গণিত 144 বাই 112, এটাকে যদি আমরা এ ধরি 256কে, আর 144কে যদি বি ধরি তাহলে কি হবে? ওপরে আমাদের হবে এ এর স্কোয়ার মাইনাস কি হবে? বি এর স্কোয়ার হবে, আর তলায় কত হচ্ছে? 112 হচ্ছে। তাহলে এদিকে এটা ইকুয়াল টু কী হবে? তাহলে ওপরে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা কি? একটা এ প্লাস বি আর একটা হবে কি এ মাইনাস বি, এটা আমরা জানি, ঠিক আছে, এ মাইনাস বি। তাহলে এদিকে আর তলায় কত হচ্ছে? 112। তাহলে এ প্লাস বি অর্থাৎ 256 আর 144 যদি যোগ করি তাহলে কত হবে? 390 400, ঠিক আছে, তাহলে এটাকে যোগ করলে হবে 400 গণিত এ মাইনাস বি অর্থাৎ 256 থেকে 144 মাইনাস করলে কত হবে? এদিকে 6 থেকে মাইনাস করলে 2,
এদিকে 1 1 112, তলায় কত হচ্ছে, তলায় আছে আমাদের 112 আছে, তাহলে এদিকে এটাকে 112 112 কাটা যাবে, সুতরাং আমাদের শুধুমাত্র কি পড়ে আছে, 400 পড়ে আছে, আমাদের অপশন বি। কোশ্চেন 41, এবার নেক্সট কোশ্চেন এই সরলটা করতে হবে। তো সরলে প্রথমে আমাদের এই প্রথম ব্র্যাকেটের কাজটা করব। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি করি, তাহলে এই লসাগু যদি 13 হয় তাহলে এদিকে কি হবে, 13-র সাথে 2 গুণ করতে হবে, 13 দুগুণে 26। এবার কি করতে হবে, এই 8টাকে যোগ করতে হবে, যেহেতু আগে যোগ আছে, তাহলে 26-এ যদি 26-এর সাথে 8 যোগ করি তাহলে কত হবে, 34। ঠিক আছে, 34/13। তার আগে এদিকে কি আছে দেখো, 4 - 2, মানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, আর এদিকে হচ্ছে ভাগ চিহ্ন কত, 34/13। তাহলে 2 ভাগটাকে যদি গুণ করি তাহলে কি হবে, নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে। ঠিক আছে, 2 দিয়ে কাটা দাও 17, মানে 13/17। এবার তার আগে এবার আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ আছে। তাহলে 8 থেকে 5 মাইনাস করলে কত হয়, 3। তারপরে কত আছে, ভাগ, তারপরে ভাগ আছে। এবার এইটা আমাদের কত বলা আছে, এইটি আমরা সলভ করে পেয়েছি কত, 13/17। তাহলে এইদিকে লিখলাম 13/17। এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ। 3টাকে ভাগটাকে যদি গুণ করি তাহলে ওপরে 17, তলায় 13, এটাকে সলভ করে পেলাম। এবার এইদিকে আবার 3 ভাগ চিহ্ন আছে, তাহলে 3 ভাগ চিহ্ন তাহলে কত, 3 গুণিত 17, তলায় হচ্ছে 13। তাহলে 3 ভাগটাকে যদি গুণ করি তাহলে ওপরে 13, তলায় কত হবে, উল্টে যাবে, ওপরেরটা নিচে আর নিচেরটা ওপরে, তাহলে 3 গুণিত 17 নিচে হয়ে যাবে, তাহলে এই 3 কাটা যাবে, শুধু 13/17 আমাদের পড়ে থাকবে, অপশন বি। কোশ্চেন 42, a প্লাস 1/a ইকুয়াল টু 1 হলে a কিউব সমান কত। তাহলে এই এটাকে যদি আমি লসাগু করি, এই এটাকে যদি আমি লসাগু করি তাহলে এই এর সাথে এই এ যদি গুণ হয় তাহলে কি হবে, a এর স্কোয়ার হবে, প্লাস এবার তলার এই নিচের এ কি হবে, ভাগ হয়ে 1 হবে, ওই 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 1 হবে। এটা সমান কত বলা আছে, 1 বলা আছে। তাহলে a এর স্কোয়ার প্লাস 1, এটা ইকুয়াল টু 1-এর সাথে a গুণ করলে এটা a হয়ে যাবে। তারপর a এর স্কোয়ার প্লাস এটা এদিকে নিয়ে আনলে মাইনাস a হবে, আর এদিকে প্লাস 1 আছে, তাহলে এই প্লাসটা এদিকে নিয়ে চলে এলাম, মাইনাস হলো, এদিকে প্লাস 1 ছিল, তাহলে এদিকে কিছু নেই, মানে 0 পড়ে আছে। এবার এখানে এ কিউবের যেহেতু কিউব আছে, সুতরাং আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। এ কিউব প্লাস বি কিউ এর ফর্মুলা কি, যে এ কিউব প্লাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, একটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি, এদিকে কি হবে, এ এর স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ বি এর ভ্যালু হচ্ছে 1, প্লাস বি এর স্কোয়ার মানে 1-এর স্কোয়ার। তাহলে এদিকে এ কিউব প্লাস 1-এর কিউব কত হয়, 1 হয়, এদিকে a প্লাস 1 এটাকে আমরা রেখে দিলাম। আর এটার ভ্যালু দেখো, যে এটা আমরা সলভ করে কি পাবো দেখো, a এর স্কোয়ার মাইনাস 1-এর সাথে a গুণ করলে এই হয়, আর এদিকে 1-এর স্কোয়ার 1 হয়, তাহলে এখানে আমাদের মাইনাস হবে। ঠিক আছে, a এর স্কোয়ার মাইনাস a প্লাস 1, তাহলে এবার এটা দেখো আমাদের a এর স্কোয়ার মাইনাস a প্লাস 1, আর এদিকে a এর স্কোয়ার মাইনাস a প্লাস 1, এটার ভ্যালু কত, 0। তাহলে এইটার মান আমরা কি লিখবো, 0 লিখবো। তাহলে এখানে 0 কি করব, গুণ করব। তাহলে 0 যখন গুণ করলাম তখন কি হলো, আমাদের a কিউব প্লাস 1 এটা ইকুয়াল টু 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটা আমাদের 0ই হয়। তাহলে a কিউব ইকুয়াল টু কত হবে, প্লাস 1টা সমানের দিকে গেলে মাইনাস 1, তাহলে অপশান সি। আর এই কোশ্চেনটা প্রথমে আমি বুঝতে পারিনি কি করে করব। প্রথমে আমি কি করে এই কোশ্চেনটা করেছিলাম দেখো, যে এই কোশ্চেনটা -1ই করেছিলাম, উত্তরটা ঠিক হয়েছিল। কি করে দেখো, যে প্রথমে আমি এই অঙ্কটা ধরতেই পারিনি। প্রথমে দেখো, এটা যখন আমি মক টেস্ট দেই কিংবা পরীক্ষা হল হলে আমি কি করতাম, এখানে a কিউব আছে, অপশান থেকে কিন্তু হবে। দেখো -2 আছে, কোনো কারোর সাথে গুণ করে, যেমন 1কে তুমি যদি -1কে 3 বার যদি তুমি গুণ করো তাহলে কি হবে, -1 হবে। এরকম করে মানে -1কে তুমি 3 বার গুণ করলে এরকম -1 হবে, কিন্তু ওরকম কোনো সংখ্যা নেই যে হয়তো 3 বার গুণ করে তুমি -2 পাবে, এরকম কোনো সংখ্যা নেই। সুতরাং অপশান এ হবে না, অপশান বি হবে না, কারণ তুমি এমন সংখ্যা নেই যে 3 বার গুণ করে তুমি 2 পাবে, কোনো সংখ্যা নেই। 1কে 3 বার গুণ করলে 1 পাওয়া যায়, 2কে 3 বার করে গুণ করলে 8 পাওয়া যায়, কিন্তু 2 পাওয়া যায় না। 4ও নেই কোনো সংখ্যা যে 3 বার গুণ করে 4 পাওয়া যায়, কারণ এখানে a এর কিউব আছে,
ঠিক আছে, এমন সংখ্যা দেখতে হবে যেন গুণ করে -1 আসে। তাহলে এখানে কোনো সংখ্যা গুণ করে 2 পাওয়া যায় না, তাহলে +2 -2 তো হবে না। কোনো সংখ্যাকে 3 বার গুণ করে 4ও পাওয়া যায় না, অপশান ডি হবে না। এখানে এবার দেখো -1কে 3 বার গুণ করলে তুমি -1 পাবে। ঠিক আছে, সুতরাং এইভাবে কোশ্চেনটাকে তোমরা করতে পারো। কোশ্চেন 43, বৃহত্তম কোন সংখ্যা দিয়ে 140, 176 এবং 264কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই যথাক্রমে 4, 6, 9 ভাগশেষ থাকবে। এই অঙ্কটা যদি বেসিকভাবে করতে চাও কি হবে, এইটার আমাদের লসাগু বের করতে হবে। এই তিনটার লসাগু বের করতে অনেকটা টাইম লাগবে। লসাগু বের করে এবার কি করতে হবে, আমাদের এগুলো যোগ করতে হবে। তো আমরা এত কিছু দেখব না, অপশন টেস্ট করব। বৃহত্তম কোন সংখ্যা দিয়ে, এই প্রথমে যদি 13 ধরি, এই 13 দিয়ে যদি 140 ভাগ করি যেন আমাদের 4 যায়। 13 দিয়ে যদি আমরা এই 176 ভাগ করি যেন 6 থাকে ভাগশেষ। তো আমরা প্রথমে 13 দিয়ে 140 ভাগ করে দেখি। তাহলে 140-এর সাথে যদি 13 ভাগ করি তাহলে কত হবে, 13কে 13, এদিকে 0, 1 0, অর্থাৎ 10 ভাগশেষ থাকছে। তাহলে এখানে আমাদের থাকতে হতো 4, তাহলে অপশান এ তো হবে না। অপশান বি দেখবো আমরা, এখানে কত আছে, এই 15 আছে। 15-র সাথে 140 ভাগ করব না, ভাগ করব কি, কারণ এখানে দেখো 140 আছে, এটাকে যদি 15 দিয়ে ভাগ করি অনেকটা এখানে আমাদের গুণ করতে হবে, আমরা এত ঝামেলাতে যাব না। এখানে 176 আছে, এই 176কে 15 দিয়ে যদি ভাগ করি, মানে সেকেন্ডটাকে ভাগ করছি যেন আমাদের সেকেন্ড অর্থাৎ 6 থাকে। তাহলে 176কে যদি 15 দিয়ে ভাগ করি যেন আমাদের 6 থাকে। 15কে 15, এদিকে হচ্ছে কত, এই 5, 6, 11 ভাগশেষ থাকছে, কিন্তু আমাদের 6 থাকতে হবে, অপশান বিও হবে না। এবার 21টাকে যদি আমরা এই 264 দিয়ে ভাগ করি, আমাদের 3 নম্বরটাকে ভাগ করছি যেন 9 ভাগশেষ থাকে। তাহলে এখানে 264কে যদি 21 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 21কে 21, এদিকে হচ্ছে 5, 4, 21 দুগুণে 42, 8, 4, 12। তাহলে এইদিকে আমাদের 12 ভাগশেষ থাকছে, কিন্তু 9 ভাগশেষ থাকার কথা, তাহলে অপশান সিও হবে না। তাহলে এখানে অপশান ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। 17 দিয়ে ভাগ করে দেখো, প্রথমে এই 17 দিয়ে এই 176টাকে ভাগ করে দেখো, সেকেন্ডটাকে আমরা ভাগ করছি, সুতরাং আমাদের সেকেন্ডটা যেন ভাগশেষ থাকে। তাহলে 1 দিয়ে 17, ভাগশেষ আমাদের কত হলো, 6, মানে এদিকে 0 নিয়ে একটা 6 নামবে। তাহলে আমাদের ভাগশেষ কত থাকছে, 6 থাকছে। এই দেখো সেকেন্ডটাকে ভাগ করলাম যেন সেকেন্ডটা থাকে, এরকম প্রথমটাকে ভাগ করলে প্রথমটা পাবে। তো এখানে আমাদের 3টে তো মিলেইনি, তাহলে এখানে আমাদের অপশান ডি পড়ে আসে, অপশান ডি সঠিক অ্যান্সার হবে। 1140-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যায় যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে 1140টাকে আমরা পূর্ণবর্গ আকারে ভাঙবো। তাহলে এই শেষ দিক থেকে দুটো মাথায় দাগ। এবার প্রথমে 3-এর স্কোয়ার করব, 9 হবে, 9, 2 ওপর থেকে 40 নামবে। তাহলে এবার 3-এর ডবল কত, 6, 6-এর পাশে এমন সংখ্যা রাখবো যেন 240-এর 1 ঘর বেশি যায়। কীরকম, 6-এর পাশে যদি আমরা 4 রাখি তাহলে 4 4-এ 16, 6 4 6 24, এর 25, 256 হচ্ছে। এবার বেশি হচ্ছে 240-এর থেকে। এবার এই 6-এর পাশে যদি আমরা 3 রাখি, 3 রেখে গুণ করে দেখব যেন এই 240-এর কম না হয়। ঠিক আছে, আর খুব যেন বেশি না হয়। যেমন এখানে 4, 6-এর পাশে 4 রেখে 4 দিয়ে গুণ করলাম 256 হলো। 6-এর পাশে যদি 5 রাখি তাহলে অনেকটা বেশি হয়ে যাবে, যেন খুব বেশি না হয়। আর এদিকে 3 যদি রাখি, দেখো 3 3 9, 3 6 18, 189, এটার থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে না, খুব বেশিটাও হবে না, অর্থাৎ 1 ঘর আগেটা হবে। কত হচ্ছে, 256। তাহলে এখানে আমরা যদি 6 রাখি, এদিকে হলো কত, 256। তাহলে এখানে এই 256 হলো। এবার 256টা হলো, কোশ্চেনে চেয়েছে কোন সংখ্যায় যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 240-এর সাথে এই 256 হতে গেলে কোন সংখ্যা যোগ করতে হবে, নিশ্চয়ই 16 যোগ করতে হবে। তাহলে 240-এর সাথে যদি 16 যোগ করি তবেই তো 256 হবে। তাহলে এখানে আমাদের কত, সংখ্যাটা আমাদের 256 হবে, যেটা আমাদের 6 দ্বারা ভাগ চলে যাবে। তাহলে 240-এর সাথে আমাদের 16 যোগ করতে হবে। সুতরাং আমাদের এই কোশ্চেনটার শেষে যখন 16 যোগ করছি, মানে আমাদের 1140-এর সাথে 1140-এর সাথে যদি 16 যোগ করি তবে পুরো সংখ্যাটা আমাদের এই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কোশ্চেন 45,
যে একটি পরীক্ষায় একটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, একটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ করা হয়, মানে কাটা হয়। একজন ছাত্র 200টি প্রশ্নের উত্তর দেয় এবং 200 নম্বর পায়, কটি প্রশ্নের সে সঠিক উত্তর দিয়েছে? এই কোশ্চেনটাও আগের ক্লাসে অর্থাৎ কেপির যে প্র্যাকটিস সেট ছিল সেটাতে দেওয়া ছিল। এটাতে প্রথমে আমরা কি করব, রাইট আর রং এটাকে লিখলাম। সে রাইট করেছে এক্সট্রা, তাহলে সে ভুল করেছে কটা? টোটাল 200টা প্রশ্ন ছিল, 200টার মধ্যে এক্সট্রা অর্থাৎ সে ঠিক করেছে, তাহলে ভুল করেছে কত? 200 মাইনাস এক্স, এই সংখ্যাটি ভুল করেছে। সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায়, তাহলে এক্সটি করেছে, তাহলে টোটাল মানে হয়তো 5টি কোশ্চেন করেছে, 5টিতে সে একটাতে 4 নম্বর করে পায়, তাহলে 5টাতে কত পাবে? 4 5 20 নম্বর পাবে। তাহলে এটা গুণ করলাম, তাহলে এটাকেও গুণ করব। আবার কি, এই ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়, তাহলে এই নম্বরটি সে ভুল করেছে, এই সংখ্যাটি ধরলাম যে 50টি সে ভুল করেছে, তাহলে 1 নম্বর করে কাটা যায়, তাহলে 1 নম্বর করে কত? 50 কাটা যাবে। ঠিক একই রকমভাবে তাহলে এদিকে আমরা 1 গুণ করব, তাহলে 4-এর সাথে x গুণ করলে 4x। এবার আমাদের কি হবে, এই 4x নম্বর পেয়েছে। এবার যেটা ভুল করবে এটা তো তার অরিজিনাল সঠিক উত্তর থেকে তো কাটবে। যেমন এই WP-তে তুমি যদি 50 পাও, কিছু নেগেটিভের জন্য তোমার এই 50 থেকে আবার নাম্বার কাটবে, হয়তো তোমার 2 নেগেটিভ হয়েছে, মানে তুমি 8টা ভুল করেছো, 2 নেগেটিভ হয়েছে, তাহলে এই 50 থেকে তো তোমার কাটবে, মানে 50 থেকে মাইনাস করছো অর্থাৎ 48। ঠিক এখান থেকে আমরা রাইট থেকে আমরা মাইনাস করব, তাহলে কত? 200 মাইনাস এক্স, মানে এটাকে 1 দিয়ে গুণ করলে আমাদের এটাই হচ্ছে। এখানে যদি বলতো যে 2 নম্বর কাটা হতো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতাম, যত বলতো তত দিয়ে গুণ করতাম। ঠিক আছে, এবার এটা আমাদের সঠিক উত্তর থেকেই তো কাটবে, তার জন্য মাইনাস করলাম। এটা ইকুয়াল টু করে সে কত নম্বর পেয়েছে, মানে সঠিক করেছে এইটা, ভুল উত্তরের জন্য এতটা মাইনাস হয়ে সে নম্বর পেয়েছে কত? 200 নম্বর। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 200 নম্বর। তাহলে 4x মাইনাস 200, এই মাইনাসে মাইনাসে কী হবে? এই মাইনাস এক্স, আর এই মাইনাসে কী হবে? প্লাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 200। তাহলে 4x আর x যোগ করলে কত হবে? 5x, আর এটা ইকুয়াল টু কত? 200 মাইনাস 200টা সমানের এদিকে গেলে কী হবে? প্লাস 200। তাহলে এদিকে হচ্ছে কত? 5x, এটা ইকুয়াল টু কত? 400। তাহলে x ইকুয়াল টু কত? 5 8 40 অর্থাৎ 80। তাহলে সে 80টা কোশ্চেন কি করেছিল? সঠিক উত্তর করেছিল, অপশন বি। একটি ক্লাসের মোট 50 জন ছাত্রছাত্রীর 40% ছাত্রী, সমস্ত ছাত্রছাত্রীর গড় নম্বর 64.4, শুধু ছাত্রদের গড় নম্বর 62 হলে ছাত্রীদের গড় নম্বর কত? তাহলে 40% ছাত্রী, তাহলে বয়েজ আর গার্লসের যদি রেশিও দেখি, তাহলে গার্লস আছে কত? 40%, তাহলে বয়েজ কত হবে? 60% হবে, কারণ পার্সেন্টেজের অঙ্ক সবসময় আমাদের 100তে হয়। 0 0 কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 2, 3:2। টোটাল ছাত্রছাত্রী কতজন আছে? 3 আর 2 হচ্ছে 5 ইউনিট জন আছে, কিন্তু এখানে বলা আছে 50 জন। তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 50, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10, তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 10 30, তাহলে 30, আর এদিকে হচ্ছে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 20। তাহলে 30 জন ছাত্র আছে, 20 জন ছাত্রী আছে। এবার সমস্ত ছাত্রছাত্রীর গড় বয়স হচ্ছে এত, তাহলে মোট বয়স কত হবে? তাহলে এখানে বয়েজ প্লাস গার্লসের মোট বয়স কত হবে? তাহলে অ্যাভারেজের সাথে যদি নাম্বার গুণ করি তখন আমরা টোটালটা পেয়ে যাই, মোট বয়সটা। তাহলে এখানে অ্যাভারেজ কত আছে? 64.4 আছে, ইন্টু নাম্বার কত আছে ছাত্রছাত্রীর? 30 আর 20 50 জন আছে। ঠিক আছে, তাহলে এখানে তলায় 10 দিয়ে দিলাম, তাহলে এই দশমিকটা উঠে গেল, এই 0 0 কাটা গেল। তাহলে 4 5 20 0, 4 5 20, 2 22 2, 5 6 30, আর 2 হচ্ছে 32, 3220। তাহলে এখানে টোটাল যে ছাত্রছাত্রী আছে সেটা হচ্ছে 32 জন, মানে নাম্বারটা। ঠিক আছে, টোটাল নাম্বার লিখলাম, যে ছাত্রছাত্রীর যে টোটাল নম্বর সেটা হচ্ছে 3220। শুধু ছাত্রদের গড় নম্বর বলা আছে 62, শুধুমাত্র বয়েজের যে টোটাল নম্বর সেটা কত বলা আছে? 62। তাহলে 62-র সাথে অ্যাভারেজের সাথে এবার নাম্বার গুণ করো, শুধু ছাত্র বলা আছে, ছাত্রদের এখানে এই সংখ্যা হচ্ছে 30 জন, তাহলে এখানে 30 গুণ করো, তাহলে এদিকে 3 2 6, 3 6 18, 1860। তাহলে ছাত্রদের গড় নম্বর মোট নম্বর কত আছে? 1260। তাহলে গার্লসের টোটাল নম্বর কত হবে? তাহলে এখানে ছাত্র ছাত্রী মিলে আছে 3220, তার মধ্যে শুধু ছাত্রদের আছে 1860। তাহলে এই ছাত্রছাত্রী থেকে ছাত্রটা যদি মাইনাস করে দিই তবে আমরা গার্লসের পেয়ে যাব। তাহলে 0 6 6 12,
এখানে 9 9 3 12 1 1 2 1 3 1360। তাহলে এখানে গার্লসের যে টোটাল নম্বর সেটা হচ্ছে 1360। কিন্তু বলা আছে ছাত্রীদের গড় নম্বর কত, তাহলে এখানে টোটাল নম্বরের সাথে যদি আমরা সংখ্যা দিয়ে ভাগ করে দিই তবে আমরা গড় পেয়ে যাব। তাহলে এখানে এই ছাত্রীদের গড় নম্বর কত আছে 20, তাহলে এখানে 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে এদিকে 0 0 কাটা গেল, 2 দিয়ে হচ্ছে 6 দুগুণে 12 8 দুগুণে 16 68, অপশন ডি। একজন দোকানদার কোনো একটি দ্রব্য বিক্রয় করার সময় 10% ছাড় দিয়েও 20% লাভ করেছেন। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা হয় তাহলে বাজার দর কত? অর্থাৎ বাজার দর মানে কি, মার্কেট প্রাইস আমাদের চেয়েছে। ক্রয় মূল্য 450 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে সিপি হচ্ছে আমাদের কত, 450 টাকায় কিনেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? সেটার 20% লাভে বিক্রি করেছে, 20% লাভ করেছে, তাহলে 450 টাকার 20% লাভ মানে কত? 120/100, তাহলে 120-র 0 কাটা যাবে আর 100-র 0 কাটা যাবে, তাহলে এই 0 0 কাটা দাও, তাহলে 45 × 12। এটাকে আমি পুরোপুরি গুণ করব না, এটা হলো বিক্রয় মূল্য। এবার বলা আছে কি 10% ছাড় দিয়েছে, তাহলে 10% কথাটার অর্থ কি 1/10 ছাড়, অর্থাৎ ডিসকাউন্ট বলা আছে। ডিসকাউন্ট বলা থাকলে নিচেরটা কি হয়, মার্কেট প্রাইস থাকে, যে মার্কেট প্রাইস হচ্ছে 10 টাকা, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 10 টাকার 1 টাকা ছাড় দিয়ে বিক্রি করবে, অর্থাৎ 9 টাকা, কিন্তু এখানে বিক্রয় মূল্য বলা আছে এইটা, তাহলে আর এইদিকে বিক্রয় মূল্য বলা আছে এত ইউনিট, তাহলে এইটার ভ্যালুই হচ্ছে এইটা, যে 9 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত, 45 × 12, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 45 × 12, এই 9টাই তলায় চলে আসবে, তাহলে 5 9 45, 5 12 60, তাহলে 1 ইউনিটের ভ্যালু 60। তাহলে এখানে আমাদের বাজার দর মার্কেট প্রাইস চেয়েছে, মার্কেট প্রাইস কত, 10 ইউনিট, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এটার সাথে 60 গুণ করে দাও, 600 টাকা। 729 লিটার দ্রবণে দুধ ও জলের অনুপাত 7:2, কত লিটার জল মেশানো হলে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? তাহলে এখানে এই মিল্ক আর ওয়াটার কত আছে, রেশিও হচ্ছে 7:2, টোটাল কত ইউনিট? টোটাল হচ্ছে 9 ইউনিট, কিন্তু এখানে বলা আছে 729, তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 729। 1 ইউনিটের ভ্যালু কত, 8 9 72, 9 কে 9, ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু 81, তাহলে এখানে 7 ইউনিটের ভ্যালু কত হবে? অর্থাৎ মিল্ক কতটা আছে, তাহলে এটাকে 81 গুণ করো, এদিকে ওয়াটার কত আছে, এদিকে 81 গুণ করো, তাহলে 7 কে 7, 7 8 56, 567, এদিকে কত হবে, 2 কে 2 আর 2 গুণে 16, 162, তাহলে এখানে 729-এর মধ্যে 567 লিটার আছে দুধ আর 162 লিটার আছে জল। কত লিটার জল মেশাতে হবে? তাহলে আমরা ধরে নিলাম যে x লিটার জল মেশাতে হবে, জল মেশালে অনুপাত হবে কত, 7:3, ঠিক আছে। এবার এটাকে সলভ করো, যে 567 ওপরে তলায় কত, 162 প্লাস x, এটা ইকুয়াল টু কত, ওপরে 7 তলায় 3, 7 দিয়ে এটা কাটো, 7 8 56, 7 কে 7, তাহলে 3-এর সাথে 81 গুণ করলে কত হবে, 3 কে 3, 3 8 24, 243, এটা ইকুয়াল টু 162 প্লাস x, তাহলে x ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে হচ্ছে 243, এই প্লাস 162টা এদিকে হবে মাইনাস 162, তাহলে মাইনাস করে দাও, তাহলে এদিকে 6 8 6 14, 1 1 2 81, তাহলে x ইউনিটের ভ্যালু, x ধরেছিলাম জল যোগ করতে হবে, আর x এর ভ্যালু হচ্ছে 81 লিটার, অপশন ডি। কোশ্চেন 49, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের যে বাহুর ক্ষেত্রফলের ফর্মুলা, এগুলো ফর্মুলা ডাইরেক্ট মুখস্থ করে নিতে হবে, যে √3/4 × বাহুর স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এখানে যদি উচ্চতা হাইটের ফর্মুলা বলতো তাহলে √3/2 × বাহু, এটা হচ্ছে উচ্চতার ফর্মুলা, তো আমাদের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে √3/4 × বাহুর স্কোয়ার, তাহলে √3/4 × বাহুর স্কোয়ার মানে কি, এদিকে বাহু 6 বলা আছে, তাহলে 6 × 6, 2 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 3, তাহলে 3 × 9 √3 এত বর্গ সেমি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে 9 √3। কোশ্চেন 50, আমার মনে হয় এই কোশ্চেনের ছবিটা ভুল আছে, কারণ এখানে আমাদের এইরকমভাবে বর্গক্ষেত্রের মধ্যে এরকম ছবির কোনো রকমভাবে উত্তর আসবে না।
এখানে যদি এইরকম একটা বর্গক্ষেত্র থাকতো, এইরকম এইটা থেকে একটাই কোশ্চেন থাকে, এরকম বর্গক্ষেত্র, এর মধ্যে এরকম বৃত্ত থাকবে, ঠিক আছে, বৃত্ত থাকবে, তাহলে এখানে আমাদের রেখাঙ্কিত অংশ অর্থাৎ এই অংশগুলোর আমাদের মান বের করতে হবে, এই অংশগুলোর ক্ষেত্রফল, ঠিক আছে, এক্সট্রা। তো এবার এখানে কি হবে দেখো, যে 14 সেন্টিমিটার, এই কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে, এই 14 সেন্টিমিটার এই টোটাল রেখাঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, মানে এই বাহুর দৈর্ঘ্যটা টোটাল 14 সেন্টিমিটারের, 14 সেমি। তাহলে এখানে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফলের আগে আমাদের বৃত্তের ওই ব্যাসার্ধ হচ্ছে এইটা, টোটাল ব্যাস হচ্ছে আমাদের এইটা। তাহলে এখানে এই বাহুটা যদি 14 সেমি হয়, মানে এই টোটাল বাহুটা যদি 14 সেমি হয়, তাহলে এই বাহুটাও 14 সেমি হবে, মানে বৃত্তের ব্যাসটা। তাহলে ব্যাস যদি 14 সেমি হয়, ব্যাস মানে কি 2r, এটা যদি 14 সেমি হয় তাহলে আর কত হবে, আর হবে 7, আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, মানে এই অর্ধেকটা হবে কত, এই অর্ধেকটা হবে 7 সেন্টিমিটার। টোটালটা যদি আমাদের এই 14 হয় তাহলে এই অর্ধেকটা হবে 7 সেন্টিমিটার। তাহলে এখানে এই যদি এই ফাঁকা অংশগুলোর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে টোটাল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের ক্ষেত্রফলটা যদি মাইনাস করি, তবে আমাদের এই ফাঁকা অংশগুলো পড়ে থাকবে, এই ফাঁকা অংশগুলো। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহুর স্কোয়ার, এটা থেকে মাইনাস করতে হবে কি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার। তাহলে বাহুর স্কোয়ার মানে কি 14 স্কোয়ার মানে কি কত 196, আর এদিকে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই মানে কত 22/7, আর স্কোয়ার আর মানে কত, এখানে অর্ধেক হচ্ছে 7, 7 গুণিত 7, এদিকে 7 7 কাটা গেল, তাহলে এদিকে কত হচ্ছে 196, আমি এই পাশে লিখছি 196 মাইনাস 7 গুণে 14, 154, এটাকে মাইনাস করলে কত হবে, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, 5 থেকে 4 বাদ দিয়ে 5 থেকে 9 থেকে 5 বাদ দিলে 4, 42, তাহলে 42 বর্গ সেমি এই ফাঁকা স্থানগুলোর মান হবে 42 বর্গ সেমি, ঠিক আছে। এখানে আমি উত্তর যখন দেখলাম 42 বর্গ সেমি, এইভাবে কোশ্চেন মানে এইভাবে ছবি এঁকে কোনোদিন উত্তর বের করা যাবে না, ঠিক আছে, কিংবা উত্তর বের করা কি করে যাবে, এখানে যদি আমাদের এরকম বর্গক্ষেত্র থাকতো, বর্গক্ষেত্রের মধ্যে এরকম যদি বৃত্তটা দেওয়া থাকতো, এবার বলতো এই ফাঁকা অংশগুলোর অর্থাৎ রেখাঙ্কিত অংশগুলো আমাদের এই বাইরেটা করতে হতো, তবে আমাদের উত্তরটা কত হতো 42 সেন্টিমিটার, ঠিক আছে। এইভাবে আমাদের সলভ করতে হবে। তো এটাই শেষ কোশ্চেন ছিল, 50টা কোশ্চেন, টোটাল 25টা কোশ্চেন ছিল। তো আজকের ক্লাস এতদূর পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরের ক্লাসটাতে আমরা জিকে সলভ করব, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।